আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছেন সব শ্রেণী পেশার মানুষ। জানবো সাভার ও চট্টগ্রাম থেকে মানুষের স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে সহকর্মী দাওয়ান ইমন ও আজিজা হক পায়েলের কাছ থেকে। প্রথমে যাচ্ছি সাভার। ইমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইমন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন, জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু শ্রদ্ধা ভরে জাতির সূর্য সন্তানদের তাদের কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এর আগে কিন্তু দিনের প্রথম প্রহর থেকে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরেই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এরপরেই কিন্তু হাজার হাজার জনতা কিন্তু এসে জাতির সূর্য সন্তানদের প্রতি কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন এবং এখনো কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই শ্রদ্ধা নিবেদন কিন্তু অব্যাহত রয়েছে এবং ফুলে ফুলে কিন্তু ভরে গিয়েছে এই যে স্মৃতিসৌধের যে শহীদ বেদি রয়েছে সেই স্থানটি। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে তারা আসছেন এবং জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও কিন্তু রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, তাদের সাথে একটু আমরা সরাসরি যুক্ত হব এবং জানার চেষ্টা করব যে 55 বছরে এসে জাতি সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন করতে দিলাম, মানে 55 বছরে এসে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই স্বাধীনতা কতটুকু বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়ন হয়নি বলেই আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে 24-এ এবং নতুন করে আবার 1971 সালের জন আকাঙ্ক্ষা সেটা আবার আমাদের সামনে সেই স্বপ্ন লক্ষ্য হিসেবে এসছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে অঙ্গীকার যুদ্ধের মধ্যে তৈরি হয়েছিল সেটা তো 54 বছরে প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু সেটাই আবার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানে আবারও হাজারো মানুষের আত্মত্যাগ, লাখো মানুষের যে নানান আত্মত্যাগের মধ্য দিয়ে এটা সামনে এসছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এইবার যাতে কোনোভাবেই মানুষের স্বপ্ন বেহাত না হয়ে যায়, মানুষের স্বপ্ন অর্জনটা বেহাত না হয়ে যায়, স্বপ্নটা যাতে সত্যে বাস্তবায়ন করা যায়, সত্যে পরিণত করা যায়। এবার আপনারা আগামীতে কোন ধরনের বাংলাদেশ? একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যেখানে সরকার যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তারা জনগণের কাছেই জবাবদিহি করতে বাধ্য হন। অন্তর্বর্তী সরকার বলছেন যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনের, ডিসেম্বর থেকে জুলাই আগস্টের মধ্যে একটা নির্বাচন দিবেন। তো এই যে তারা যে সংস্কারের কথাটি বলছিলেন, সেই সংস্কার ইতিমধ্যে কতটুকু হয়েছে বা এর মধ্যে সংস্কার বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি হচ্ছে। ন্যূনতম যতগুলো বিষয় ঐক্যমত্য হবে সেটা একটা জাতীয় সনদ হয়ে উঠবে। এর মধ্যে যে অংশগুলো নির্বাহী আদেশে সম্পন্ন করা সম্ভব সেগুলো নির্বাহী আদেশে সম্পন্ন হয়ে যাবে। সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত গণপ্রতিনিধি লাগবে, সেটার জন্য আগামী সংসদ নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করতে পারি এবং সেটা টেকসই হয়। সেটার জন্য আমরা কাজ করছি। ফলে যে সময় আছে, এমনকি যদি ডিসেম্বরকে আমরা ধরি, তার আগেই আসলে ঐক্যমত্য কমিশন ঈদের পরেই পূর্ণোদ্যমে কাজ করবে এবং তার মধ্যে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হবে। ফলে জাতীয় সনদ তৈরি হয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় সংস্কারগুলো নির্বাচনের আগেই যেগুলো সম্ভব সেগুলো করে নেওয়া যাচ্ছে এবং নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়ে নির্বাচনের পরে আমরা সংবিধানের যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বলছি আগামী 6 মাসের মধ্যে ন্যূনতম নির্বাচিত সংসদ 6 মাসের মধ্যেই সংবিধান সংস্কার সম্পন্ন করবে। কাজেই সেইটা যদি করা যায় তাহলে জন আকাঙ্ক্ষার একটা প্রাথমিক বাস্তবায়ন ঘটবে, যে অন্তত আইনি দিক থেকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে পারছি, রাষ্ট্র ব্যবস্থাকে একটা গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড় করাতে পারছি। তারপরে চর্চার প্রশ্ন আছে এবং সেই চর্চার জায়গাগুলো বাস্তবে রাজনৈতিক দল জনগণকে ঐক্যবদ্ধভাবে সেটাকে পাহারা দিতে হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা নেতৃবৃন্দ যারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন তারা যেটি বলছেন যে পতিত স্বৈরাচারের সময় যেভাবে যে নির্বাচন
নির্বাচন থেকে শুরু করে রাষ্ট্রের যে সমস্ত কাঠামোগুলো ভেঙে দেওয়া হয়েছে সেটি কিন্তু আজকে স্বাধীনতা দিবসে এসে সেটি কিন্তু আহ্বান করা হচ্ছে এবং দ্রুত একটি নির্বাচন দিয়ে কিন্তু সেই যে রাষ্ট্র যে মেরামতের কাজ সেটিও কিন্তু সম্পন্ন করবেন সেই প্রত্যাশা কিন্তু তারা আজকে এই স্বাধীনতা দিবসে কিন্তু তারা এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে কিন্তু তারা সেই প্রত্যাশাটি করছেন। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের থেকে সর্বশেষ। এই বিষয়ে স্বাধীনতার আরো খবর জানাতে চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী পায়েল, তিনি জানাবেন সেখানকার স্বাধীনতার প্রস্তুতির খবর। পায়েল। ধন্যবাদ ইমন। দর্শক, আপনারা সবাই জানেন আজকে মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে চট্টগ্রামের একেবারে প্রথম প্রহরে সিটি কর্পোরেশন এবং ডিসি মহোদয় এসেছিলেন চট্টগ্রামের কাটজলিতে স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে। সকলেই জানেন 1971 সালে আজকের এই দিনে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 16ই ডিসেম্বর এই মহান বিজয় দিবস আমরা অর্জিত করি। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে, সেই স্মৃতিতে, এই যে 30 লক্ষ শহীদের স্মৃতিতে আজকে সকলে স্মৃতিসৌধে আসছেন, একে একে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রহরে সকালে সিটি কর্পোরেশন ধীরে ধীরে একের পর এক সকলেই ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই আজকে অনেকেই আসছেন শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে। ওনাদের সাথে আমরা একটু কথা বলি। আজকে ফুল দিতে এসছেন, কেমন লাগছে? আমরা আসলে মুক্তিযুদ্ধের যে শহীদরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা চলছে। আমরা চাই একটা শোষণহীন, বৈষম্যহীন এবং অবশ্যই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে বাংলাদেশের সকল মানুষ জাতি ধর্ম নির্বিশেষে তার অধিকার নিশ্চিত থাকবে, তার প্রতি সেও আবার রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব সেটি পালন করবে। যেমনটি শুনছিলেন, আমাদেরকে জানিয়েছে আবার বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা হচ্ছে, সকলের একটি প্রত্যাশা রয়েছে আবার নতুন আরেকটি, এই 24-এর গণ অভ্যুত্থানের পর আরো একটি নতুন বাংলাদেশ সবাই চায়। অনেক কিছু আশা আছে, অনেক কিছু আকাঙ্ক্ষা আছে। এই সকল বিষয় নিয়ে তারা আজকে অনেক আশা নিয়ে স্মৃতিসৌধে যারা প্রাণ দিয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা করেছেন। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ আপডেট। ইমন এবং পায়েল, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ ঘনিয়ে আসায় ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হিমেল, কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, এবং সেই সাথে জানাবেন যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিংবা নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা। আমি সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিলাম। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানকার ঈদ আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীবাসীরা কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন। অর্থাৎ সকালবেলা অর্থাৎ ভোর 4টা থেকে ঈদের যে যাত্রা সেটা কিন্তু তৃতীয় দিনের মতো শুরু হয়েছে, এবং আমরা যেটা দেখতে পেয়েছি সকালবেলা ট্রেনের সংখ্যা বেশি থাকায় ট্রেনের কিন্তু যাত্রীর সংখ্যা বেশ সমাগম ছিল। এখন বেলা 11টা হওয়াতে কিন্তু ট্রেনের সংখ্যা একটু কম, অর্থাৎ 11টা, 1টা, 2টা এই টাইমগুলোতে ট্রেনের সংখ্যা কম থাকা কিন্তু যাত্রীদের কিছু কম ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে কোনো ধরনের ভোগান্তি শিকার হচ্ছেন কিনা। এখানকার যে চেক বসানো হয়েছে, অর্থাৎ 3টি স্তরে কিন্তু এখানে চেক বসানো হয়েছে, চেক করে কিন্তু যাত্রীদের ভিতরে ঢুকানো হচ্ছে, এবং তারা যেটি বলছেন তারা খুব স্বাচ্ছন্দ্যের ভিতরে ঢুকতে পেরেছেন এবং ট্রেনে তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু উঠতে পেরেছেন। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যাত্রীরা। আমরা এখানকার যে রেল কর্তৃপক্ষ আছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন যে কোনো ধরনের যাত্রীর ভোগান্তি যেন না পোহাতে হয়। আমরা একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব, ওনার আসলে এই ট্রেনের ঈদের যাওয়ার অনুভূতি সম্পর্কে। আমি এখান থেকে ঢাকাতে জামালপুর যাচ্ছি অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে। তো বর্তমানে ট্রেনের অনলাইন টিকিটটা একটু পাওয়া খুব কষ্ট, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর ট্রেনের জার্নিটা খুব ভালো। দেখলাম কম স্টেশনে কোনো ভিড় নাই, তারপর ট্রেনও যথাসময়ে স্টেশনে আছে এবং যথাসময়ে ছেড়ে যাচ্ছে। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মানে ট্রেনের জার্নিটাও অনেক ভালো, নিরাপদ, সব মিলে অনেক ভালো লাগছে। ধন্যবাদ।
থ্যাংক ইউ। আমরা যেটা শুনছিলাম ওনার কাছে, উনি যেটা বলছেন ট্রেনের যে টিকিট, সেই টিকিট পাওয়াটা কিন্তু একটু কষ্টসাধ্য, কিন্তু তারপরেও হচ্ছে ট্রেনের যে যাত্রা সেটা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য, সেটাই কিন্তু বলার চেষ্টা করেছেন। আমরা এখানে সকালে এসে যেটা আমি আরেকটি তথ্য জানাই, সেটা হচ্ছে সকালে এসে দেখেন এখানে কিন্তু রেল উপদেষ্টা এসেছিলেন এবং তিনি কিন্তু আজকে একটি ট্রেন উদ্বোধন করেছেন, অর্থাৎ ঢাকা নরসিংদী একটি ট্রেন উদ্বোধন করেছেন এবং সেটি পরীক্ষামূলকভাবে কিন্তু চালু রয়েছে। কমলাপুর রেল স্টেশনের যে চিত্র সেটি কিন্তু সকালবেলা খুব ভিড় লক্ষ্য করা গিয়েছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু যাত্রীদের সংখ্যা কম এবং সেটি কিন্তু ট্রেনের সংখ্যা কম থাকায় যাত্রীদের সংখ্যা কম। কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। স্নেহা। হিমেল, আপনাকে ধন্যবাদ। আত্মীয় স্বজনদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উদযাপন করতে গ্রামের বাড়ি ছুটছে মানুষ, ফলে মহাসড়কে বেড়েছে ভিড়। এ নিয়ে জানাতে মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত কুমার সুমন, অভিজিৎ ঘোষ ও বিল্লাল হোসেন। প্রথমে যাচ্ছি মুন্সিগঞ্জে। সুমিত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি বলছিলাম, ঈদকে ঘিরে ঈদ যাত্রা বেড়েছে, আপনজনদের কাছে ফিরে যাচ্ছে সবাই। এই মুহূর্তে মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন, কিংবা যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা? জি ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা মা এক্সপ্রেসওয়ের কিন্তু 24 জেলার মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু আসলে ঈদে কিন্তু নারীর টানে তারা বাড়ি যাচ্ছে, তো বাড়ি যাওয়া শুরু করেছে। এখানে কিন্তু আপনারা দেখছেন প্রতিদিনের মতো কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এই সড়কে কিন্তু যানবাহন চলাচল করছে। ঈদে কিন্তু তারা নির্বিঘ্নে কিন্তু তারা বাড়ি ফিরতে পারছে বলে এখানে আমাদের জানিয়েছেন। এবং এখানে কিন্তু পদ্মা সেতু টোল প্লাজায় কিন্তু প্রায় সবকটি বুথেই কিন্তু টোল আদায় করছেন। এখানে 60টি বুথ দিয়ে কিন্তু টোল আদায় করছেন এখানকার কর্তৃপক্ষ। তো এখানে কিন্তু খুব সময়ে কিন্তু তারা টোল পরিশোধ করে কিন্তু তাদের গন্তব্য দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের লোকজন কিন্তু আসলে তাদের গন্তব্য স্থানে পৌঁছছেন বলে আমাদের জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। তবে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 4 শতাধিক কর্মী কিন্তু এখানে নিয়োজিত আছে। 24 ঘন্টায় তারা এই কর্মকাণ্ড করছে। এখানে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী, যেটি জানিয়েছেন এখানে কিন্তু তারা শুধু যানজটই নয়, তারা কিন্তু চুরি, ছিনতাই, ডাকাতি সহ তাদের এই কার্যক্রম কিন্তু তারা হাতে নিয়েছেন। এখানে তারা 8টি পয়েন্টে কিন্তু হাইওয়ে পুলিশের টিম কিন্তু তারা অবস্থান করছেন। নিমতলি, হাসারা, ফেরিঘাট এবং 8টি স্থানে কিন্তু তারা তাদের এই কার্যক্রম চালিয়েছেন। এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানেও কিন্তু তারা দুর্ঘটনা কবলিত গাড়ি সরানোর জন্য কিন্তু তারা কিন্তু রেকারও প্রস্তুতি রেখেছেন বলে আমাদের জানিয়েছেন। তবে এই সব মিলিয়ে কিন্তু এখানে এখনো যাত্রী তেমন চাপ না থাকলেও শুক্রবার সকাল থেকে কিন্তু এখানে যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে ঢাকা মহাসড়ক থেকে ঈদ যাত্রার সবশেষ। আমি এখন চলে যাব সহকর্মী টাঙ্গাইলে, সেখানকার ঈদের প্রস্তুতি সম্পর্কে জানবো। সেখানে আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ উনি আমাদের জানাবেন। অভিজিৎ। জি, আপনি যেমনটি বলছিলেন আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড পয়েন্টে, এবং এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকেই উত্তরবঙ্গগামী এবং জামালপুর, শেরপুর সহ ময়মনসিংহের এই সড়কটি ব্যবহার হয়ে থাকে। এবং আপনি জানেন যে এই সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি, মহাসড়কটিতে পরিবহনের চাপ রয়েছে, পাশাপাশি যারা যাত্রী রয়েছেন, যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের সংখ্যাও বেশি রয়েছে এই মহাসড়কটিতে। আপনি জানেন যে গতকাল থেকেই এই মহাসড়কটিতে মির্জাপুরের গোড়াই থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত 750 জন পুলিশ মোতায়েন করা হয়েছে এই যানজট নিরসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার্থের জন্য। এবং জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যে সড়কটি রয়েছে, সেই 13 কিলোমিটার সড়কে সকাল থেকে কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবং সকাল 10টায় প্রাইভেট কার এবং মাইক্রো বাসের একটি সংঘর্ষ হয়েছে, যে সংঘর্ষের ঘটনায় 6 জন আহত হয়েছে। এবং আপনি জানেন যে এই যমুনা সেতু যেটি রয়েছে, যে সেই যমুনা সেতুতে গত
24 ঘন্টায় টোলের আদায়ও বেড়েছে এবং গত 24 ঘন্টায় এই সেতু দিয়ে পরিবহন চলাচল করেছে 29,200 এবং এর থেকে টোল আদায় হয়েছে 2,57,00,000 টাকার অধিক। এবং আপনি জানেন যে এই যে সংখ্যা পরিবহনের যে পরিবহন বাড়ছে সংখ্যা, পাশাপাশি এই সেতুতে কিন্তু চাপ বাড়ছে এবং এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমরা দেখতে পাচ্ছি যে এই একটি অভিযোগ রয়েছে যাত্রীদের, সেটি হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে তারা বাড়তি ভাড়া আদায় করছে। পাশাপাশি চালক যারা বলছেন যে আসলে এই ঢাকা থেকে যখন যাত্রীদেরকে নিয়ে আমরা চলে যাই তখন হচ্ছে ফিরতি পথে তাদেরকে খালি আনতে হয়, যে কারণে তাদেরকে একটু বাড়তি ভাড়া নিতে হয়। তো এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জের বেলালের কাছে, আমরা জানবো সেখানকার মহাসড়কের পরিস্থিতি। বেলাল, দেখুন, ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু মানুষের চাপ অনেকটা বেড়েছে এবং একই সঙ্গে যানবাহনের চাপও কিন্তু অনেকটাই বেড়েছে। তো এই দুটি মহাসড়ক অর্থাৎ ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনাটোল প্লাজা এবং কাশপুর থেকে 2,500 কুইন্দা বাজার এলাকা পর্যন্ত যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে যারা ঘরমুখী মানুষ আগে ভাগে টিকিট কেটেছেন তারা কিন্তু আজকে তাদের পরিবার পরিজনকে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছেন। অনেকে যাদের অফিস ছুটি হয়েছে তারাও কিন্তু এই মহাসড়কে আজকে বাড়ির পথে রওনা হচ্ছেন। এটি আমরা আজকে সকাল থেকেই বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে সেখানে এসে দেখেছি। যাত্রীদের কাছে ভোগান্তির বিষয় জানতে চেয়েছিলাম, তারা যেটি বলছেন যে এখনই আসলে তারা নির্ধারিত সময় গাড়ি পাচ্ছেন না, 1 থেকে 1.5 ঘন্টা বসে থেকে তাদেরকে তাদের যে দূরপাল্লার যানবাহন সেই যানবাহনে উঠতেছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের 21 কিলোমিটারের মধ্যে কিন্তু কোথাও কোন ধরনের যানজট নেই। তার কারণ হচ্ছে বিভিন্ন এলাকায় যে ইউটার্ন ইউলেট নির্মাণ করা হয়েছে সেই কারণে এই মহাসড়কে আসলে যানবাহনের চাপ নেই। তবে যানবাহনের চাপ যদি বাড়ে এবং মেঘনাটোল প্লাজা এলাকাতে সেখানে যদি গাড়িগুলোকে দ্রুত সেখান থেকে পারাপার করতে না পারে তাহলে কিন্তু একটি যানজটের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কে সড়কে 2 লেন এবং এই সড়কে একটু ধীর গতিতে আসলে যানবাহনগুলো চলাচল করছে। আমরা কথা বলেছি এই যাত্রীদের ভোগান্তি যাতে না হয় সেজন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যাত্রীদের ভোগান্তি যাতে না হয় সেজন্য দুটি মহাসড়কে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়ক নিয়ে এই মুহূর্তে সবশেষ। সুমিত, অভিজিৎ এবং বিলাল, আপনাদের সবাইকে ধন্যবাদ। ময়মনসিংহ ও বরগুনায় জমে উঠেছে ঈদের বেচাকেনা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও রিয়াজ আহমেদ মুসা। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, ঈদকে ঘিরে ক্রেতাদের কেমন ভিড় দেখছেন? কোন ধরনের পোশাক বেশি বিক্রি হচ্ছে বা ক্রেতাদের চাহিদা কেমন? বিস্তারিত জানাবেন। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে কিন্তু ময়মনসিংহের মার্কেটগুলো জমে উঠেছে। অর্থাৎ কেনাবেচায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু চলছে এবং এবছর কিন্তু প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি হচ্ছে, সেই বিষয়টি কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন এবং ক্রেতারা বলছেন যে তাদের সাধ্যের কথা চিন্তা করে কিন্তু ব্যবসায়ীরা এবছর দোকানে বিভিন্ন কাপড়ের কিন্তু পসরা সাজিয়ে বসেছেন। অর্থাৎ আমরা দেখেছি বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে শুরু করে একেবারেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে দোকানগুলো কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে এবং ক্রেতা বিক্রেতা কিন্তু তাদের প্রত্যাশা অর্থাৎ বাজেট অনুযায়ী তারা কিন্তু কাপড় ক্রয় করতে পারছেন এবং তারা বলছেন যে তাদের এবছর যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী কিন্তু তারা দোকানে এসে কেনাকাটা করতে পারছেন এবং কিছু কিছু ক্রেতার এই কাপড়ের মান নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া যদিও আমরা লক্ষ্য করেছি রমজানের শুরু থেকেই এবং ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু কাপড়ের কোয়ালিটি ভালো হলে দাম একটু কিন্তু বেশি রাখছেন তারা। আমরা যদি প্রত্যন্ত অঞ্চলে রয়েছি অর্থাৎ একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এবছর বেচা বিক্রি কেমন হচ্ছে এবং কাপড়ের গুণগত মান কেমন? জি আলহামদুলিল্লাহ, বেচা কিনে বছর ভালোই হচ্ছে। আর কাপড়ের গুণগত মান যেহেতু এটা প্রত্যন্ত অঞ্চল ওই অনুযায়ী আমরা কাপড়টা আর কি রাখতেছি, তো ভালো সারা পাচ্ছি। আশা করি সামনে যে 4-5 দিন সময় আছে ভালো বেচা বিক্রি করতে পারবো আমরা ইনশাল্লাহ। এই ব্যবসায়ী বলছিলেন যে সামনের আরো কয়েকদিন বাকি রয়েছে, অর্থাৎ সেই দিনগুলোতে কিন্তু তাদের বেচা বিক্রি আরো বাড়বে। অর্থাৎ বিক্রেতারাও প্রত্যাশায় রয়েছেন যে বিগত সময়গুলোর যে খরা সেটি কাটিয়ে কিন্তু এবছর তারা ঘুরে দাঁড়াবেন। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদ মার্কেটের বেচা বিক্রি নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বরগুনায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা।
ধন্যবাদ ইলিয়াস। বাংলাদেশের সব বাজারগুলোতে কিন্তু ঈদের যে একটি উৎসব সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমি এখন যে বাজারটিতে রয়েছি সেটি হচ্ছে পৌর সুপার মার্কেট। এই বাজারটি বিক্রেতাদের কাছে যেমন একটি জনপ্রিয় এবং ক্রেতাদের কাছেও কিন্তু একটি জনপ্রিয় বাজার। এটি সাধ্যের মধ্যে সব সুখটুকু কিন্তু এই বাজার থেকে কিনতে পারছে এবং কারণ হচ্ছে এটি মধ্যবিত্তদের জন্য বাজার। এখানে লাখ টাকা বাজেটের প্রয়োজন হয় না, 1000 টাকায় কিন্তু তাদের পিতামাতা তাদের সন্তানকে খুশি করতে পারছে। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে এখন ভিড় বেশি থাকলেও কিন্তু কেনা বেচা কিন্তু খুব একটা হচ্ছে না, কারণ হচ্ছে ঈদের আগে আগে কিন্তু বিক্রি বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং তাছাড়াও বিক্রেতাদের সাথে কথা বলেছি, এবছর ভারতীয় পোশাকের যে চাহিদা সেটি কিন্তু কমে গিয়েছে, পাকিস্তানি পোশাকের চাহিদাটা খুব বেড়ে গিয়েছে এবং যে কারণে পাকিস্তানি পোশাকের দামও একটু বেশি এবং ক্রেতারা পাকিস্তানি নানা বয়সী মানুষ আসছেন দেখছেন। বিশেষ করে নারী এবং শিশুদের পোশাকের বিক্রি এখন বাড়ছে এবং পুরুষদের যে পোশাক সেটি দাম যারা একটু ক্রেতাদের নাগালে বাইরে, ক্রেতারা যে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে দাম যেভাবে হওয়ার কথা সে গত বছরের তুলনায় দামটা কিছুটা বেশি, কিন্তু কাপড়ের এবং পোশাকের গুণগত মান গত 2-1 বছরের তুলনায় ভালো বলে বিক্রেতারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছে। এবং সর্বোপরি বরগুনার যে অভিজাত বিপণী বিতরণ থেকে শুরু করে এবং পাড়া মহল্লার সব দোকানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, সেই ভিড়গুলো সকালে শুরু হয় এবং সেই রাত নাগাদ কিন্তু সেই ভিড়গুলো শেষ হয়। বিশেষ করে সন্ধ্যায় কিন্তু ভিড়ের পরিমাণটা বাড়তে থাকে এবং বড় যে দোকানগুলো রয়েছে সেই দোকানে ভিড় বেশি না থাকলেও কিন্তু বিক্রির পরিমাণ কম, কিন্তু দাম বেশি রাখছে এবং তাতে তাদের পুষিয়ে যাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ইলিয়াস এবং মুসা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। শুনছিলাম ময়মনসিংহ বরগুনা থেকে ঈদ বেচাকেনার খবরাখবর। দেখছেন দেশ জনপদ লাইভ। ময়মনসিংহ ও বরগুনায় জমে উঠেছে ঈদের বেচাকেনা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও রিয়াজ আহমেদ মুসা। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, ঈদকে ঘিরে ক্রেতাদের কেমন ভিড় দেখছেন? কোন ধরনের পোশাক বেশি বিক্রি হচ্ছে বা ক্রেতাদের চাহিদা কেমন, বিস্তারিত জানাবেন। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে কিন্তু ময়মনসিংহের মার্কেটগুলো জমে উঠেছে। অর্থাৎ কেনা বেচায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু চলছে এবং এবছর কিন্তু প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি হচ্ছে, সেই বিষয়টি কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন এবং ক্রেতারা বলছেন যে তাদের সাধ্যের কথা চিন্তা করে কিন্তু ব্যবসায়ীরা এবছর দোকানে বিভিন্ন কাপড়ের কিন্তু পসরা সাজিয়ে বসেছেন। অর্থাৎ আমরা দেখেছি বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে শুরু করে একেবারেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে দোকানগুলো কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে এবং ক্রেতা বিক্রেতা কিন্তু তাদের প্রত্যাশা অর্থাৎ বাজেট অনুযায়ী তারা কিন্তু কাপড় ক্রয় করতে পারছেন এবং তারা বলছেন যে তাদের এবছর যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী কিন্তু তারা দোকানে এসে কেনাকাটা করতে পারছেন এবং কিছু কিছু ক্রেতার এই কাপড়ের মান নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া যদিও আমরা লক্ষ্য করেছি রমজানের শুরু থেকেই এবং ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু কাপড়ের কোয়ালিটি ভালো হলে দাম একটু কিন্তু বেশি রাখছেন তারা। আমরা যদি প্রত্যন্ত অঞ্চলে রয়েছি অর্থাৎ একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এবছর বেচা বিক্রি কেমন হচ্ছে এবং কাপড়ের গুণগত মান কেমন? জি আলহামদুলিল্লাহ, বেচা কিনে বছর ভালোই হচ্ছে আর কাপড়ের গুণগত মান যেহেতু এটা প্রত্যন্ত অঞ্চল ওই অনুযায়ী আমরা কাপড়টা আর কি রাখতেছি, তো ভালো সারা পাচ্ছি। আশা করি সামনে যে 4-5 দিন সময় আছে ভালো বেচা বিক্রি করতে পারবো আমরা ইনশাল্লাহ। এই ব্যবসায়ী বলছিলেন যে সামনের আরো কয়েকদিন বাকি রয়েছে, অর্থাৎ সেই দিনগুলোতে কিন্তু তাদের বেচা বিক্রি আরো বাড়বে। অর্থাৎ বিক্রেতারাও প্রত্যাশায় রয়েছেন যে বিগত সময়গুলোর যে খরা সেটি কাটিয়ে কিন্তু এবছর তারা ঘুরে দাঁড়াবেন। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদ মার্কেটের বেচা বিক্রি নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বরগুনায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা।
ধন্যবাদ ইলিয়াস। বাংলাদেশের সব বাজারগুলোতে কিন্তু ঈদের যে একটি উৎসব সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমি এখন যে বাজারটিতে রয়েছি সেটি হচ্ছে পৌর সুপার মার্কেট। এই বাজারটি বিক্রেতাদের কাছেও যেমন একটি জনপ্রিয় এবং ক্রেতাদের কাছেও কিন্তু একটি জনপ্রিয় বাজার। এটি সাধ্যের মধ্যে সব সুখটুকু কিন্তু এই বাজার থেকে কিনতে পারছে এবং কারণ হচ্ছে এটি মধ্যবিত্তদের জন্য বাজার। এখানে লাখ টাকা বাজেটের প্রয়োজন হয় না, 1000 টাকায় কিন্তু তাদের পিতামাতা তাদের সন্তানকে খুশি করতে পারছে। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে এখন ভিড় বেশি থাকলেও কিন্তু কেনা বেচা কিন্তু খুব একটা হচ্ছে না, কারণ হচ্ছে ঈদের আগে আগে কিন্তু বিক্রি বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং তাছাড়াও বিক্রেতাদের সাথে কথা বলেছি, এবছর ভারতীয় পোশাকের যে চাহিদা সেটি কিন্তু কমে গিয়েছে, পাকিস্তানি পোশাকের চাহিদাটা খুব বেড়ে গিয়েছে এবং যে কারণে পাকিস্তানি পোশাকের দামও একটু বেশি এবং ক্রেতারা পাকিস্তানি নানা বয়সী মানুষ আসছেন দেখছেন। বিশেষ করে নারী এবং শিশুদের পোশাকের বিক্রি এখন বাড়ছে এবং পুরুষদের যে পোশাক সেটি দাম যারা একটু ক্রেতাদের নাগালে বাইরে, ক্রেতারা যে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে দাম যেভাবে হওয়ার কথা সে গত বছরের তুলনায় দামটা কিছুটা বেশি, কিন্তু কাপড়ের এবং পোশাকের গুণগত মান গত 2-1 বছরের তুলনায় ভালো বলে বিক্রেতারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছে। এবং সর্বোপরি বরগুনার যে অভিজাত বিপণী বিতরণ থেকে শুরু করে এবং পাড়া মহল্লার সব দোকানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, সেই ভিড়গুলো সকালে শুরু হয় এবং সেই রাত নাগাদ কিন্তু সেই ভিড়গুলো শেষ হয়। বিশেষ করে সন্ধ্যায় কিন্তু ভিড়ের পরিমাণটা বাড়তে থাকে এবং বড় যে দোকানগুলো রয়েছে সেই দোকানে ভিড় বেশি না থাকলেও কিন্তু বিক্রির পরিমাণ কম, কিন্তু দাম বেশি রাখছে এবং তাতে তাদের পুষিয়ে যাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, যেমনটি বলছিলাম, কুষ্টিয়া এই মুহূর্তে চালের বাজার অনেকটা ঊর্ধ্বমুখী। চালের এই দাম বৃদ্ধির কারণটা কি, আর এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। স্নেহা, কুষ্টিয়ায় অস্থির চালের বাজারের কোনো স্বস্তি নেই, অর্থাৎ প্রতিদিনই কিন্তু দাম বাড়ছে। দাম বাড়ার প্রবণতা যেটা সেটা কিন্তু রয়ে গেছে। স্বাভাবিকভাবে রমজান মাসে চালের দাম কম থাকলেও এবারের চিত্রটি একেবারেই ভিন্ন। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের যদি আজকের আমি বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট চাল, যেটি কুষ্টিয়ার জন্য বিখ্যাত চাল, এটি কুষ্টিয়াতেই তৈরি হয়। সেই মিনিকেট চাল কিন্তু 2 সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়ে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাজললতা চাল বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা কেজি দরে। মোটা 28 যে চাল সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এবং সর্বনিম্ন যে মোটা যে চাল, লাল চাল, সেই চালটিও কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে 54 টাকার নিচে কিন্তু কুষ্টিয়ার যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের চাল নেই। অর্থাৎ দফায় দফায় কিন্তু চালের দাম বেড়েই যাচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতা যেটি বলছে যে এখানে আসলে চালের দাম নিয়ন্ত্রণে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিলগেট থেকে বেশি দামে কিনছে, তাই কিন্তু বেশি দামে বেচছে। যদি মিলগেটে দাম কমে তবেই কিন্তু তারা চালের দাম কমাতে পারবে, তাছাড়া কিন্তু চালের দাম কমানোর কোনো সম্ভাবনা নেই। আর এই যে চালের বাজারের যে দীর্ঘদিনের যে অস্থিরতা, এই অস্থিরতার পিছনে কারণ হিসেবে কিন্তু যারা ভোক্তা রয়েছে সাধারণ, তারা কিন্তু যেটি বলছেন যে মিল মালিকদের কারসাজির কারণেই কিন্তু এই চালের দাম বাড়ছে। তারা বলছে কারণে অকারণে দফায় দফায় যে চালের দাম বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির পিছনে মিল মালিকদের যে সিন্ডিকেট রয়েছে, এদের যে কারসাজি রয়েছে, তার কারণেই কিন্তু চালের দাম বাড়ছে। তাই তারা বলছে যদি বড় বড় মিলগুলা যেগুলো রয়েছে কুষ্টিয়ার, সেগুলাই যদি অভিযান না চালানো যায়, শক্তভাবে যদি অভিযান চালানো যায়, তবেই কিন্তু চালের দাম কমবে। তাছাড়া কোনোভাবেই কুষ্টিয়ার বাজারগুলোতে চালের দাম কমার সম্ভাবনা নেই। আর এ বিষয়ে আমি যারা মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। মিল মালিকদের কিন্তু বরাবরের মতোই নানা অজুহাত, যে তারা বলছে ধানের সংকট রয়েছে বাজারে এবং এছাড়াও ধানের দাম বেশি, যার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে বেশি দামে চাল বেচতে তারা বাধ্য হচ্ছে। তবে তারা আজকে একটি কথা বলেছে যে তারা কিন্তু চালের দাম মিলগেটে কিছুটা কমিয়েছে, কিন্তু আমরা বাজার ঘুরে সকাল থেকে যেটি দেখেছি প্রতিটি দোকানে দোকানে, সেই চিত্র কিন্তু একেবারে ভিন্ন। অর্থাৎ চালের কোনো ধরনের কোনো দাম কমেনি। অর্থাৎ যদিও তারা বলছে দাম কমেছে, কিন্তু বাজারে কোনো চালের দাম কমেনি, বরঞ্চ উল্টো খুচরা বিক্রেতারা যেটি বলছেন যে এই রমজানের পরে কিন্তু চালের দাম আরো এক দফা বাড়তে পারে, কারণ অস্থির হতে পারে, কারণ রমজানে চালের চাহিদা কম থাকে, কিন্তু রমজানের পরে যখন চালের চাহিদা বেড়ে যাবে তখন কিন্তু দাম আর এক দফা বাড়বে। আর এ বিষয়ে আমরা সাধারণত যারা বাজার দেখভাল অর্থাৎ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি। কর্মকর্তাদের
যেটি দাবি যে তারা নিয়মিত বাজার তদারকি করছেন। এমনকি তারা কিন্তু স্বীকারও করছেন যে কুষ্টিয়ার খাজানগরের হাতে গোনা যে 4-5টি মিল রয়েছে, এই 4-5টি মিল মালিকদের কারণেই কিন্তু চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু চলছে। তবে তারা বলছে যারা এই চালের দাম বৃদ্ধির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তারা বলছেন। আর আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই স্নেহা, যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 300 থেকে 350 চালকল রয়েছে এবং এখানে প্রতিদিন 100 ট্রাক কিন্তু চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি এই কুষ্টিয়ায় চালের দাম কোনোভাবে নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু কোনোভাবে দেশের চালের বাজার নিয়ন্ত্রণ হবে না। তাই সাধারণ যারা বিক্রেতা রয়েছে বা যারা ভোক্তা রয়েছে তারা যেটি বলছেন যে যত দ্রুত সম্ভব এই কুষ্টিয়ার খাজানগর যে বড় বড় যে মিলগুলো রয়েছে সেখানে অভিযান চালাতে হবে। যদি এখানে কঠোরভাবে শক্ত হস্তে অভিযান চালানো যায় এবং নিয়ন্ত্রণ করা যায় তবেই কিন্তু দেশের চালের বাজার নিয়ন্ত্রণ হবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা। তিতাস, আপনাকে ধন্যবাদ।